তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। আমরা আগের দিন আলোচনা করেছি প্রিয়াম্বল নিয়ে, তার প্রশ্নোত্তরও হয়েছে। কথা ছিল যে পরের ভিডিওতে আমাদের স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেই আলোচনায় এলাম। আমাদের সংবিধান মানে ভারতের সংবিধান পৃথিবীর দীর্ঘতম লিখিত সংবিধান। এত বড় সংবিধান পৃথিবীতে আর নেই। দেশ পরিচালনার জন্য যেসব আইন কানুন বিধিবদ্ধ হয়েছে, ভারতীয় উপনিবেশ সাম্রাজ্যবাদীদের হাত থেকে নিষ্কৃতি পেয়েছিল 1947-এর 15ই আগস্ট। তারপর তার যে সংবিধান হয়েছে সেটি বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। তবে যখন তৈরি হয়েছিল তখন তো বৃহত্তম ছিলই। পরবর্তীকালে সেই সংবিধানের যে কতগুলো সংশোধন হয়েছে, যেমন 7 নম্বর, 42 নম্বর, 44 নম্বর, 73 নম্বর, 74 নম্বর, 97 নম্বর, এই 6টা সংশোধন সংবিধানকে আরো বড় করে তুলেছে। তো এই সংবিধান সংশোধনের বিষয়গুলো একটু একটু পরে আলোচনা হবে। তোমরা 42তম সংবিধান সংশোধনের কথা আগের চ্যাপ্টার আলোচনার সময় শুনেছ, বাকিগুলোও আস্তে আস্তে শুনবে। এবং বলেওছিলাম যে সংবিধানের সংশোধন এবং আর্টিকেল এইগুলোকে আমাদের মনে রাখতেই হবে আমাদের এই পরীক্ষার পারপাসে। তো আমাদের যে 17টা গুরুত্বপূর্ণ 17টা বৈশিষ্ট্যকে আলোচনা করার জন্য রাখা আছে। তার প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে লেংদিয়েস্ট রিটিন কনস্টিটিউশন, দীর্ঘতম লিখিত সংবিধান। আচ্ছা, লিখিত কথাটা বারবার বলতে হচ্ছে কেন? সংবিধান মানে যদি একটা বইয়ের মতোই হয় তাহলে তো সেটা লিখিত হবেই। তাহলে আমাদের তো লেংদিয়েস্ট কনস্টিটিউশন বললেই হতো। রিটিন কথাটা আসছে কেন? রিটিন কথা আসছে এই কারণেই যে আনরিটিন কনস্টিটিউশনও আছে, অলিখিত সংবিধান। সেটা কোথায় আছে না, যারা আমাদের উপর প্রভুগিরি করে গেল 200 বছরের বেশি সময় ধরে, তাদের যে সংবিধান ব্রিটিশ কনস্টিটিউশন সেটা কিন্তু অলিখিত সংবিধান। আমরা একটু অবাক হচ্ছে না যে সংবিধান একটা দেশের আইন কানুন না লিখেই চলে যাচ্ছে? হ্যাঁ, এমন দেশও আছে, এবং সেটা হচ্ছে ব্রিটিশ। ব্রিটিশদের কালচারাল হেরিটেজটা অনেক উন্নত। তা আমাদের দেশকে পরাধীন করেছে, কোম্পানির পাল্লায় পড়ে বেশ কিছু অব্রিটিশ লোককে আমরা দেখেছি, যাদের কুশাসনে আমাদের দেশ একদম অর্থনৈতিক দিক থেকে এবং সামাজিক রাজনৈতিক সব দিক থেকেই ভীষণভাবে বিপর্যস্ত এবং হেনস্থার শিকার হয়েছে। কিন্তু ব্রিটিশ কনস্টিটিউশন অলিখিত সংবিধান। তার মানে এই নয় যে ওদের একটুও কিছু লেখা নেই, কিন্তু লেখাটা এত কম যে সেটাকে লেখার মধ্যেই ফেলা হয় না। যার ফলে পৃথিবীর যদি কোনো অলিখিত সংবিধানের উদাহরণ দিতে হয় তোমাকে ব্রিটিশ কনস্টিটিউশনের নামই বলতে হবে। আর আমাদের সংবিধান হচ্ছে আমেরিকার সংবিধানের মতোই লিখিত সংবিধান, কিন্তু সবচেয়ে বড়। বড় কিভাবে হয়েছে না, এই সংবিধান যখন 1949 সালে, তোমরা তো জেনেছো আগেই যে 26শে নভেম্বর 1949-এ আমরা অ্যাডপ্ট করেছি, গ্রহণ করে নিয়েছি। সেই সময় আমাদের প্রিয়াম্বল ছিল, প্রিয়াম্বল ছাড়া 395টা আর্টিকেল। ওই যে ফান্ডামেন্টাল রাইটের জন্য যে 14, 15, 16, 17, 18 আর্টিকেলের কথা বলছিলাম না, এই রকম টোটাল 395টা আর্টিকেল ছিল। সেগুলো 22টা পার্টে ভাগ করা ছিল, আর 8টা ছিল শিডিউল বা তফসিল। পরবর্তীকালে সেগুলোর পরিবর্তন অনেক হয়েছে, যেমন অ্যাডিশন কিছু হয়েছে, যোগ যেমন হয়েছে কিছু, আবার কিছু ডিলিশন বা
রেমিশনও কিছু হয়েছে, বাদ কিছু গেছে। যেমন ধরো আমাদের এখন আর্টিকেলের সংখ্যা 465, এখন বলতে ওটা 2016 আপডেট যেটা, তাতে 90টা আর্টিকেল অরিজিনালি যা ছিল তার সঙ্গে 90টা আর্টিকেল যুক্ত হয়েছে, আবার বাদও গেছে 20টা আর্টিকেল। পার্ট 22টা ছিল, 4টে পার্ট যোগ হয়েছে, 26টা হয়েছে, আবার একটা পার্টকে বাদও দেওয়া হয়েছে, সব মিলিয়ে এখন 25টা। আর 8টা শিডিউল ছিল, তার সঙ্গে 4টে শিডিউল যুক্ত হয়েছে, হয়ে গিয়ে এখন টোটাল 12টা শিডিউল। তো এই যে এত বড় আমাদের সংবিধানটা হলো, তার কারণ কি? তার কারণ 4টে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে আমাদের এই কনস্টিটিউশনের এলিফ্যান্টাইন বা হস্তি আকৃতি এই যে চেহারা তার পিছনে রয়েছে। সেগুলো কি না, একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস, হিস্টোরিক্যাল ফ্যাক্টরস, সিঙ্গেল কনস্টিটিউশন, আর ডমিনেন্স অফ লিগ্যাল লুমিনারিজ। জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর কি? আমাদের দেশ অনেক বড় বিশাল দেশ, এবং সেই দেশের বৈচিত্র্য, তার ভৌগোলিক বৈচিত্র্য রয়েছে, তার মানুষজন, তার ভাষা, তাদের ধর্ম, তাদের সংস্কৃতি এত বিচিত্র রকমের যে সেই ডাইভার্সিটির জন্যই, এবং আমাদের ভৌগোলিক অবস্থান এবং তার এই ভাস্টনেস, ব্যাপকতার জন্যই তাদের সবার কথা ভেবে অনেক রকমের সুযোগ সুবিধা রাখার কথা ভাবতে হয়েছে, তাই কনস্টিটিউশন বড় হয়েছে। আর কি না, 1935-এর যে ভারত শাসন আইন হয়েছিল, ভারত শাসন আইন সম্বন্ধে তোমাদের হয়তো আইডিয়া থাকতেও পারে, আমি এই ভারত শাসন আইন নিয়ে পরে আলোচনা করব, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তো এখানে শুধু এটুকুই জেনে রাখো যে 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন ছিল, সেই ভারত শাসন আইনের প্রায় পুরোটাকেই কপি করা হয়েছে এখানে, এটা একটা কারণ। তারপর কি না, আমাদের দেশে একটি মাত্র কনস্টিটিউশন আছে। যে কোনো ফেডারেল কান্ট্রিতে বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সেখানে দুটো করে কনস্টিটিউশন থাকে। দুটো করে কনস্টিটিউশন কেন না, একটা হচ্ছে কেন্দ্রের জন্য আর একটা রাজ্যগুলোর জন্য। রাজ্য তাদের নিজস্ব একটা করে কনস্টিটিউশন থাকবে, কিন্তু আমাদের দেশে একটি মাত্র কনস্টিটিউশন, তাতে সমস্ত রাজ্যের ব্যাপারও যেমন বর্ণনা করা আছে, আবার কেন্দ্রের যাবতীয় কাজকর্মের বর্ণনা দেওয়া হয়েছে। এই সমস্ত বর্ণনাকে একসঙ্গে করতে গিয়ে আমাদের সংবিধান এত বড় হয়েছে। তবে তখন ওই জম্মু কাশ্মীর যখন ছিল আমাদের, এখন তো জম্মু কাশ্মীর জানো তোমরা এখন আর রাজ্য নেই, ওটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে, দুটো ভাগ হয়ে গিয়ে জম্মু কাশ্মীর একটা, লাদাখ একটা, দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। তো এই কিছুদিন আগে পর্যন্ত জম্মু কাশ্মীরের জন্য অবশ্য আলাদা সংবিধান ছিল, সে তো একটা ইতিহাস, সে সম্পর্কে তোমাদের কৌতূহল থাকলে একটু পড়ে নিও। আর একটা কি বিষয় ছিল না, ডমিনেন্স অফ লিগাল লুমিনারিজ। লুমিনারিজ কি? লুমিনারিজ, লুমিনারি হচ্ছে জ্যোতিষ্ক, মানে আলোর উৎস, যেখান থেকে আলো পাওয়া যায়। তা আমাদের যে সংবিধান পরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছিল, তাতে মার্কা মারা লোক যারা ছিলেন তারা সবাই কিন্তু আইনজ্ঞ, আইনবিদ। তোমার B.R. আম্বেদকর থেকে আরম্ভ করে যে কোনো লোকের নাম মনে করলেই দেখবে সব তারা হচ্ছে আইনবিদ, সব ব্যারিস্টার। তো ডমিনেন্স অফ লিগ্যাল লুমিনারিজ, আইন জগতের সব যারা জ্যোতিষ্ক তারা সব ওখানে আলো করে বসেছিল বলেই আইনের সমস্ত মারপ্যাঁচ বাঁচিয়ে মানুষের স্বাধীনতা, তাদের অধিকার কিভাবে সংরক্ষণ করা যায় তার ব্যবস্থাপনা করতে গিয়েই সংবিধানের চেহারাকে বড় করে তোলা হয়েছে। তাহলে আমাদের সংবিধানের এই বিশাল চেহারার জন্য বা বিশাল আয়তনের জন্য যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলো কাজ করেছে, তার মধ্যে একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল, একটা হিস্টোরিক্যাল, একটা সিঙ্গেল কনস্টিটিউশন, আর একটা হচ্ছে আমাদের ডমিনেন্স অফ লিগাল লুমিনারিজ। এবার আসছি দ্বিতীয় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস। আমাদের সংবিধান বড় হয়েছে, বৃহৎ হয়েছে, বৃহত্তম হয়েছে, তার পিছনে আগের কারণগুলো যেমন বললাম, আর এত বৈচিত্র্যপূর্ণ সংবিধান তৈরি করার পিছনে
তার উৎসেরও ভিন্নতা রয়েছে। কোনো একটি উৎস থেকেই আমাদের সংবিধানকে তৈরি করা হয়নি। আমাদের যে লক্ষ্যের কথা আমরা প্রিয়াম্বলে পড়েছিলাম, আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতির কথা পড়েছিলাম, যে সভরিন, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই যে ধারণাগুলো, এগুলো কোনো একটা দেশের ধারণা থেকে আমরা নিইনি, বা আমাদের যে লক্ষ্য ছিল, অবজেক্টিভ যেগুলো আর কি, যে জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি, ফ্র্যাটার্নিটি, এইসব ভাবনাগুলো কোনো পার্টিকুলার একটা জায়গা থেকে আসেনি, আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়েছি। তার বিভিন্ন রকম সোর্স আছে, সেই সোর্সগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। সেই সোর্সগুলো কি, দেখো এখানে সোর্সগুলো দেওয়া আছে, তোমরা বইয়ে শেষের দিকে পেয়ে যাবে। তো এখানে দেখো বলা আছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এখান থেকে আমরা কি পেয়েছি? ফেডারেল স্কিম, অফিস অফ গভর্নর, জুডিশিয়ারি, পাবলিক সার্ভিস কমিশন, এমার্জেন্সি প্রভিশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস। তো এই জিনিসগুলো পেয়েছি আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে। তারপর ব্রিটিশ কনস্টিটিউশন থেকে, যে ব্রিটিশরা আমাদের উপর ছড়ি ঘুরিয়ে গেল, আমাদের দেশ শাসন করলো, সেই ব্রিটিশ সংবিধান থেকে আমরা পেয়েছি কি? পার্লামেন্টারি গভর্নমেন্ট, রুল অফ ল, লেজিসলেটিভ প্রসিডিওর, সিঙ্গেল সিটিজেনশিপ, ক্যাবিনেট সিস্টেম, প্রেরোগেটিভ রিটস, পার্লামেন্টারি প্রিভিলেজেস অ্যান্ড বাইক্যামেরালিজম। তো এই সমস্ত সব জিনিসগুলোই ব্যাখ্যা করার মতো জিনিস অনেক কিছুই আছে। তো সব কিছুর ব্যাখ্যা আমরা এখানে করব না। তো এখানে এই সোর্স থেকে আমরা কি পেয়েছি সেই জিনিসগুলো খালি একটু মনে রাখো। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো এগুলো কথার কথা নয়, কথার কথা নয় এই কারণেই, তার কারণ বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসে। তোমার প্রিয়াম্বলের আলোচনাতে যে কথাগুলো সব বলেছি, ওগুলো কিন্তু সবই শুধু কথার কথাই নয় বা আলোচনার জন্যই বলা নয়, ওগুলো সবই কিন্তু কোনো না কোনো পরীক্ষার কোশ্চেনের জায়গা। এবং এখানেও যেগুলো বলছি, এই যে এখানে সোর্সগুলো, এখানে দেখো 11টা সোর্সের উল্লেখ করা আছে। এই সোর্সগুলো থেকে আমরা কোথা থেকে কি পেয়েছি? ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কি পেয়েছি? ইউএস কনস্টিটিউশন, ইউএস বলতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখান থেকে আমরা কি পেয়েছি? ফান্ডামেন্টাল রাইটস, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, জুডিশিয়াল রিভিউ, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, রিমুভাল অফ সুপ্রিম কোর্ট জাজ অ্যান্ড হাই কোর্ট জাজেস, পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট। তারপর আইরিশ কনস্টিটিউশন, যেখান থেকে আমরা পেয়েছি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেটস পলিসি, নমিনেশন অফ মেম্বার্স অফ রাজ্যসভা অ্যান্ড মেথডস অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট। তারপর কানাডিয়ান কনস্টিটিউশন থেকে ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, vesting of residuary powers in the center, appointment of state governors by the center, advisory jurisdiction of Supreme Court। এইসব করে মানে শেষে দেখো জাপানিজ কনস্টিটিউশন, ওখান থেকে পেয়েছি প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। সাউথ আফ্রিকান কনস্টিটিউশন, তার আগে যেটা 10 নম্বর পয়েন্টে আছে, প্রসিডিওর ফর অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইলেকশন অফ মেম্বার অফ রাজ্যসভা, ইলেকশন অফ দ্য মেম্বার্স অফ রাজ্যসভা। এটা এই সব বিষয়গুলো আছে আর কি। তো এখানে যে সোর্সগুলো থেকে আমরা যে উপাদানগুলো সংগ্রহ করেছি, এইগুলোর প্রত্যেকটি কিন্তু মনে রাখার মতো, এবং তোমাদেরকে মনেও রাখতে হবে। তোমাদের যে হোমওয়ার্কগুলো, সেই হোমওয়ার্কের মধ্যে কিন্তু এটা মনে করতে হবে যে এই 10টি যে সোর্স, এই 10টি সোর্স থেকে কোথা থেকে আমরা কি পেয়েছি। এবার যদি এর পার্টিকুলার কোনো একটা বিষয় সম্বন্ধে তোমরা বুঝতে না পারো, সে জিজ্ঞেস করলে, বা মানে জিজ্ঞেস করা মানে ওই আর কি, কমেন্টে তোমরা যদি কোনো মন্তব্য করো, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। কারণ আমার শুধু আলোচনা এগিয়ে নিয়ে যাওয়াটাই লক্ষ্য নয়, পাশাপাশি তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা থাকে, সেগুলো যদি আমি জানতে পারি, তাহলে কোনো একটা ভিডিও আমি মানে বাদ দিয়ে সেই প্রশ্নগুলোর ক্লিয়ার করার জন্যই আমি একটা ভিডিও আপলোড করতে পারি, তোমাদের যেগুলো মানে বুঝতে অসুবিধা হবে সেই সব বিষয় নিয়ে। তারপরের বৈশিষ্ট্য দেখো, ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। ব্লেন্ড মানে কি? মিশ্রণ। রিজিডিটি কি আর ফ্লেক্সিবিলিটি কি? আমাদের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনকে বলা হচ্ছে একটা মিশ্রণ। মিশ্রণ কিসের?
রিজিডিটি আর ফ্লেক্সিবিলিটি। মানে কনস্টিটিউশনকে যে অ্যামেন্ড করা যাবে বা পরিবর্তন করা যাবে বা সংশোধন করা যাবে, সংশোধন করার যে পদ্ধতি সেটা দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয় এই দুটোর মিশ্রণ, ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। রিজিডিটি হচ্ছে দুষ্পরিবর্তনীয়তা আর ফ্লেক্সিবিলিটি হচ্ছে সুপরিবর্তনীয়তা। এই দুটোর মিশ্রণে আমাদের ভারতের সংবিধান হয়েছে। সেটা কেমন? রিজিডিটি বলা হচ্ছে কেন বা রিজিড কনস্টিটিউশন কেন না, এটা যদি অ্যামেন্ড করতে হয় বা সংশোধন করতে হয় তাহলে একটা স্পেশাল প্রসিডিওর লাগবে। সেই স্পেশাল প্রসিডিওরটা কি না, স্পেশাল প্রসিডিওর হচ্ছে পার্লামেন্টের একটা স্পেশাল মেজরিটি লাগবে। এখন অনেক কথাই আসবে, তোমাদের সব কথা হয়তো এক্ষুনি সব ঠিকঠাক হবে না। পার্লামেন্ট কি, স্পেশাল মেজরিটি, এই কথাগুলো কি, 2/3 মেজরিটি, কিছু অঙ্ক কষার ব্যাপারও আছে। তো যেটুকু বলছি সেটুকু একটু শোনো, পরে আবার একটু একটু করে এগুলো নিয়ে আলোচনা হবে এবং বিভিন্ন আলোচনাতেই এগুলো ঘুরে ফিরে আসবে, তখন বুঝতে পারবে। স্পেশাল মেজরিটি কোনো একটা হাউস, হাউস বলতে এখানে আইনসভাকে বলা হচ্ছে। আমাদের যে কেন্দ্রের আইনসভা, কেন্দ্রের আইনসভা হচ্ছে বাই ক্যামেরাল। বাই ক্যামেরাল মানে হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। একটাকে বলা হয় রাজ্যসভা যেটা উচ্চকক্ষ, আর নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। এই আইনসভায় আবার যারা সদস্য তাদেরকে বলা হয় এমপি। রাজ্যসভার মেম্বার যারা তারাও এমপি, আবার লোকসভার যারা মেম্বার তারাও এমপি, মানে মেম্বার অফ পার্লামেন্ট। লোকসভার যারা হচ্ছে মেম্বার হয় বা মেম্বার অফ পার্লামেন্ট হয় তাদেরকে আমরা প্রাপ্তবয়স্কের ভোটাধিকার যারা পেয়েছি আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি। আর রাজ্যসভার যারা মেম্বার হয় তাদেরকে কিন্তু আমরা সরাসরি নির্বাচিত করি না, তারা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা, মানে পশ্চিমবঙ্গে যে এমএলএরা আছে যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করে রেখেছি, তারা আবার মনোনীত করে। তো এইভাবেই আমাদের রাজ্যসভার যারা মেম্বার, অর্থাৎ আমাদের পার্লামেন্ট বা সংসদের উচ্চকক্ষের যারা সদস্য, তাদেরকে এইভাবে নির্বাচিত করা হয়। তো এখন এই যে হাউস, হাউস বলতে এই পার্লামেন্টের এক একটা কক্ষকে বলা হচ্ছে হাউস বলতে, তাহলে আইনসভার এক একটি কক্ষ। এখানে কি বলা হয়েছে যে যদি স্পেশাল মেজরিটির দরকার হয় তাহলে কিন্তু 2/3 মেজরিটি অফ দ্য মেম্বার্স অফ ইচ হাউস প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। এখানে একটা অঙ্ক কষার ব্যাপার আছে বলেছিলাম। ধরো আমাদের রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে 250। এবার 250-এর মধ্যে যখন আইনসভার অধিবেশন চলছে, সেই 250-এর মধ্যে 200 জন যে উপস্থিত হয়েছে এমন নয়। ধরো 250 জন উপস্থিত হয়নি, ধরো 180 জন উপস্থিত হয়েছে। তাহলে এবার 180 জন যারা, তাদের 2/3 বললে কি বোঝাবে না, 180 জনের 2/3 বললে বোঝাবে 120 জন। তাহলে এবার ওই 120 জন উপস্থিত ছিল এবং তারা ভোট দানে অংশগ্রহণ করেছে। এবার ওখানে যদি মেজরিটি পায় তার মানে সেটা হলো স্পেশাল মেজরিটি। তো স্পেশাল মেজরিটি শুধু এটুকু হলেই হলো না, তার সঙ্গে আর একটা মেজরিটি দরকার আছে। সেটা কি না, মেজরিটি দ্যাট ইজ মোর দ্যান 50% অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ ইচ হাউস। সেই সঙ্গে এটাও দেখতে হবে যে ওই হাউস, অর্থাৎ রাজ্যসভার কথাই বলছিলাম, রাজ্যসভাতে 250 জন মেম্বার। এবার 250 জনের 50% কত না 125। ওখানে কিন্তু 125 জন থাকতে হবে, কিন্তু আমরা যে 180 জনকে উপস্থিত করেছি, 180 জনকে উপস্থিত করার ফলে কি হয়েছে, তার 2/3 বললে আমাদের হচ্ছে 120 জন হচ্ছে। তাহলে 120 জন হলে কিন্তু হলো না, তার কারণ আমাদের টোটাল মেম্বারশিপ হচ্ছে 250 ছিল, তার মোর দ্যান 50% মানে 125-এর থেকে একটা হলেও বেশি হতে হয়, তার মানে 126 জন কম করে লোক হতে হয়। তাহলে 126 জন কিন্তু হলো না যদি আমরা এরকম করি যে 120 জন মাত্র উপস্থিত। তাহলে ওটাকে যদি আমরা 120 জায়গায় 126-এ নিয়ে যেতে পারি তাহলে স্পেশাল মেজরিটিতে আমাদের অ্যাচিভ হবে। এই হচ্ছে স্পেশাল মেজরিটির ব্যাপার। তো যেখানে
রিজিড কনস্টিটিউশন, সেখানে কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট করার জন্য বা সংশোধন করার জন্য এরকম স্পেশাল মেজরিটির দরকার হয়। আমাদের সংবিধান সংশোধন করার জন্য এই পদ্ধতি যেমন আছে, এটাকে বলা হয় স্পেশাল মেজরিটি, পাশাপাশি আছে এটা ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ নমনীয়তা বা সুপরিবর্তনীয়তা। সেটা কি না, তার জন্য এরকম কোনো ব্যাপার নেই, মানে যে কোনো কক্ষের লোকসভা মানে মেম্বাররা তাদের মেজরিটি থাকলেই হবে। ধরো আমাদের লোকসভায় মেম্বার আছে 545 জন, 545-এর মধ্যে উপস্থিত হয়েছে ধরো 400 জন, তাহলে আমাদের ভোট প্রদান করার সময় যদি 400 জন উপস্থিত থাকে, যদি 201 জন কোনো একটার পক্ষে যায়, তার মানে সেটা যদি ফেভারে যায়, তার মানে ধরো সেটা এবার পাস হয়ে গেল। এটা হচ্ছে সিম্পল মেজরিটি, একে বলা হয়। তো এই সিম্পল মেজরিটিকে বলা হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা সুপরিবর্তনীয়তা বা নমনীয়তা। তা আমাদের সংবিধানের নমনীয়তা হচ্ছে এই জায়গায় যে আমাদের সিম্পল মেজরিটিতেও পাস করার প্রভিশন যেমন আছে, আবার স্পেশাল মেজরিটিতেও পাস করার প্রভিশন আছে, দুটোর মিশ্রণ। আমাদের দেখো অনেক কিছুই, কোনো কিছু রিজিডিটির মধ্যে আমাদের সেই বুদ্ধের আমল থেকেই দেখো আমরা মধ্যপন্থা সবসময় অবলম্বন করছি। আমাদের কোনো কিছুর মধ্যে এক্সট্রিমিটি নেই, আমরা চরম কোনো কিছুতেই নেই। তাই আমাদের মিক্সড ইকোনমির কথা আমরা বলেছিলাম, যে আমাদের মিশ্র অর্থনীতি, না আছে একদম পুরোপুরি রাষ্ট্রীয় ব্যবস্থায়, না পুরোপুরি বেসরকারি মালিকানায়। আমাদের ওখানে যেমন মিশ্র অবস্থা, আমাদের সংবিধান তৈরি করেছি দেখো আমাদের ঠিক সেই মধ্যপন্থা দিয়েই আমাদের এখানে রয়েছে সুপরিবর্তনীয়তা এবং দুষ্পরিবর্তনীয়তা বা অনমনীয়তা এবং নমনীয়তার মিশ্রণে। এই এই জায়গাগুলো সিম্পল মেজরিটি কি, স্পেশাল মেজরিটি কি, এগুলো কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, এবার আমাদের সংবিধানকে বলা হচ্ছে ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস, ফেডারেল বলতে কি, আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ফেডারেল মানে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমাদের শাসন ব্যবস্থার। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলতে কি বলা হয়েছে, আমাদের এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা আছে। যুক্তরাষ্ট্রীয় হলেই সেখানে দুটো সরকার থাকবে। দুটো সরকার মানে কি না, কেন্দ্রে একটা সরকার, রাজ্যে একটা সরকার। তাহলে রাজ্যের যতগুলো রাজ্য আছে সব সরকারকে যোগ করে ভাবার চেষ্টা করো না, মানে রাজ্যে একটা করে সরকার থাকবে, কেন্দ্রে একটা সরকার থাকবে, এই হচ্ছে দুটো গভর্নমেন্ট। তারপর ডিভিশন অফ পাওয়ার, পাওয়ার ভাগ করা আছে, কে কি কি বিষয়ের ক্ষমতা ভোগ করবে সেটা আলাদা করে সংবিধানেই বলে দেওয়া আছে, যার জন্যই তো সংবিধান বড় হয়েছে। তারপর রিটিন কনস্টিটিউশন আছে, লিখিত সংবিধান আছে। সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন মানে সংবিধানের একটা প্রাধান্য দেওয়া আছে। রিজিডিটি অফ কনস্টিটিউশন, সেটা উল্লেখ করলাম যে সংবিধানের অনমনীয়তা। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, একটা বিচার ব্যবস্থা আছে এবং সেটা হচ্ছে একদম স্বনির্ভর, সেটা কারোর উপর কোনো নির্ভর করে না। তো আর আছে বাইক্যামেরালিজম মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেটা আগেই উল্লেখ করলাম। ফেডারেল ফিচার তাহলে কি কি হলো, এই ফেডারেল ফিচার আরো বের করলে পাওয়া যাবে, কিন্তু এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ফিচার বা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্কের মধ্যে থাকছে, যে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বলা হয় একটা ফেডারেল সিস্টেম আছে। তো ফেডারেল সিস্টেমের বৈশিষ্ট্য কি, তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু এগুলো যেগুলো বললাম। এবার আমাদের তো পুরোপুরি ফেডারেল নয়, তার সঙ্গে রয়েছে ইউনিটারি বায়াস। ইউনিটারি বায়াস মানে কি, বায়াস মানে হচ্ছে এক পেশে ভাব, সেটা হচ্ছে কেন্দ্রের দিকে ঝোঁক। আমাদের ফেডারেল সিস্টেম থাকলেও ঝোঁকটা কেন্দ্রিকতার দিকে, অর্থাৎ আমাদের কেন্দ্রকে বেশি শক্তিশালী করা হয়েছে। সেই কেন্দ্রকে শক্তিশালী করার জন্য কি কি প্রভিশন রয়েছে দেখো, তার বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ করা হয়েছে, যেগুলোকে হাইলাইট করা হয়েছে। ইউনিটারি বা নন ফেডারেল ফিচার্স, যেগুলো আমাদের যে কেন্দ্র সেটাকে শক্তিশালী করা হয়েছে। সিঙ্গেল কনস্টিটিউশন আছে, সিঙ্গেল সিটিজেনশিপ আছে, ফ্লেক্সিবিলিটি অফ কনস্টিটিউশন, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর বাই সেন্টার, অল ইন্ডিয়া সার্ভিস, এমার্জেন্সি প্রভিশন। সেন্টারকে মানে কেন্দ্রকে শক্তিশালী করা হয়েছে। কিভাবে শক্তিশালী করা হয়েছে না, কেন্দ্রের হাতে যে পাওয়ারগুলো ভাগ করা হয়েছে তার কিছু রাজ্যকে দেওয়া আছে, কিছু কেন্দ্রের হাতে আছে এবং কিছু আবার যুগ্ম তালিকায় আছে। সেই যুগ্ম তালিকার ক্ষেত্রে আইন প্রণয়ন রাজ্যও করতে পারবে, কেন্দ্রও করতে পারবে। কিন্তু যদি দেখা যায় কোথাও একটা কনফ্লিক্ট বা সংঘর্ষ তৈরি হচ্ছে, একটার সঙ্গে আরেকটার কোনো গোল বেঁধে যাচ্ছে, তখন কেন্দ্রের প্রণীত আইনটাই কিন্তু গ্রহণযোগ্য হবে।
তো তারপর সিঙ্গেল কনস্টিটিউশন, একটাই মাত্র কনস্টিটিউশন, এবং সেই কনস্টিটিউশনকে বদলে দেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় সরকারেরই আছে। কনস্টিটিউশনে কোনো স্টেট গভর্নমেন্ট হাত বাড়াতে পারবে না, এবং সেখানে তার সিম্পল মেজরিটিতেও কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট হয়, সেটা আগে আলোচনা করলাম। একটাই নাগরিকতা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন দ্বৈত নাগরিকতা আছে, একজন লোক সে একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে সারা দেশেরও যেমন নাগরিক, আবার কোনো একটি পার্টিকুলার প্রভিন্স বা রাজ্যেরও সে নাগরিক। আমাদের দেশে কিন্তু তা নয়, আমরা পশ্চিমবঙ্গের নাগরিক নয়, আমরা হচ্ছে ভারতের নাগরিক। একইভাবে কেরালার বাসিন্দা সেও হচ্ছে ভারতের নাগরিক, মহারাষ্ট্রের বাসিন্দাও সেও ভারতের নাগরিক। ফ্লেক্সিবিলিটি অফ কনস্টিটিউশন আগে আলোচনা করেছি। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, জুডিশিয়ারি বলতে বিচার বিভাগ, বিচার বিভাগ আমরা ইন্ডিপেন্ডেন্ট বলেছি, কিন্তু ইন্টিগ্রেটেড কথাটা কি? ইন্টিগ্রেটেড কথার মানে হচ্ছে যে একটা সুসংহত। আমাদের সুপ্রিম কোর্ট আছে, আবার প্রত্যেকটি রাজ্যে একটা করে হাইকোর্ট আছে, আবার প্রত্যেকটি জেলায় ডিস্ট্রিক্ট কোর্ট আছে, সাব ডিভিশনে আছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কোর্ট। এইভাবে আমাদের যে বিচার ব্যবস্থা আছে, সেই বিচার ব্যবস্থার মধ্যে সুসংহত ভাবটা কি না, নিম্নতম কোর্টগুলো ঊর্ধ্বতন কোর্টকে মান্যতা দেয় বা ঊর্ধ্বতন কোর্টের নির্দেশকে মেনে চলে, এই জন্যই এটা ইন্টিগ্রেটেড। এগুলো আমরা পরে আবার আলোচনা করব। অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর বাই সেন্টার, সেন্টার বা কেন্দ্র প্রত্যেকটি রাজ্যে গভর্নরদেরকে নিয়োগ করছে। তারপর অল ইন্ডিয়া সার্ভিস মানে ইউপিএসসি বা আইএস বা আইএফএস, এই সমস্ত যে পরীক্ষাগুলো হয় সেগুলো অল ইন্ডিয়া সার্ভিস থেকেই আসে। বিভিন্ন জায়গায় তার পোস্টিং হয়, ফরেস্ট সার্ভিস আছে। তারপর এমার্জেন্সি প্রভিশন আছে, যখন মানে হচ্ছে এই জরুরি অবস্থা জারি করা হয় তখন রাজ্যের ক্ষমতা কেন্দ্রের হাতে চলে যায়, অনেক কিছু ব্যাপারে আইন প্রণয়ন করে তারা, সেই জন্য এর একটা ইউনিটারি বায়াস আছে। এই সঙ্গে তোমরা যদি 13 নম্বর চ্যাপ্টারটা দেখো, দেখবে সেখানে ফেডারেল সিস্টেমের ব্যাপারটা বলো ডিটেলসে আলোচনা করা আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই 4 নম্বর এখানে পয়েন্টে আমরা যে আলোচনাগুলো করছি সেটা তোমাদের একসঙ্গে হয়ে যাবে, ওটা 13 নম্বর চ্যাপ্টারে আছে। আচ্ছা, একসঙ্গে অনেক বেশি পড়া তো দিয়ে লাভ নেই, তোমাদের বেশ কিছু কাজ দেওয়া হলো, যেমন ফেডারেল ফিচার, তার সঙ্গে ইউনিটারি ফিচারের জন্য যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো করতে হবে। তারপরে এই সোর্সগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা যে পেয়েছি সেগুলোকে মুখস্থ করতে হবে, সব কিন্তু মুখস্থ করতে হবে, বুঝে বুঝেই করবে। এবার বলেছি তো বুঝতে গেলে যে অসুবিধাগুলো হবে সেগুলো আলোচনা করব আমি পরের ভিডিওতে। এই সংবিধানের বৈশিষ্ট্যের বাকি আলোচনাগুলো করব। আজকে এই পর্যন্তই। তাহলে তোমরা ঠিকঠাক পড়াশোনা করো, আর বুঝতে অসুবিধা হলেই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। ওকে।